ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, ট্রাম্পের ফাঁদ থেকে বাঁচতে $100 কোটি অস্ত্র চুক্তির দিকে ঝুঁকছেন এমবিএস। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যাচ্ছেন এক রুদ্ধশ্বাস বৈঠকে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তিতেই সই করতে হবে। অন্যদিকে রয়েছে ফিলিস্তিন ও গোটা আরব বিশ্বের জনগণের চোখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন 2020 সালের আব্রাহাম চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর খুব শিগগিরই সৌদি আরব যোগ দেবে। ট্রাম্পের বিশ্বাস, সৌদি আরব সই করলে বাকি মুসলিম দেশগুলোও আসবে। কিন্তু যুবরাজ এমবিএস ওয়াশিংটনকে পরিষ্কার বার্তা পাঠিয়েছেন, তাদের অবস্থান বদলায়নি। সৌদির একমাত্র শর্ত, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তি হবে না। মধ্যপ্রাচ্য মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক ডেপুটি জোনাথন পানিকফ নিশ্চিত, ফিলিস্তিন রাষ্ট্রের একটি বিশ্বাসযোগ্য পথ নকশা ছাড়া অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না এমবিএস। রিয়াদ চায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যে কোনো পদক্ষেপ হতে হবে একটি নতুন কাঠামোর অংশ, শুধু আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নয়। 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় প্রায় 69,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপট সৌদি আরবের জন্য পরিস্থিতি আরও কঠিন করেছে। ইসলামের জন্মস্থান এবং মক্কা মদিনার রক্ষক হিসেবে সৌদি আরবের পক্ষে এমন সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কঠিন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য সুনির্দিষ্ট সময়সীমা, আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। এসব পদক্ষেপ ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মনে করেন সৌদি কর্মকর্তারা। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী হওয়ায় সৌদি আরব এখনই ট্রাম্পের দাবি মেনে নেবে এমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে রয়টার্সকে দুটি উপসাগরীয় সূত্র। আলোচনা টেবিলে এমবিএস অন্য এক কৌশলে এগোচ্ছেন। তিনি চান না ইসরায়েলের সংবেদনশীল ইস্যুটি বৈঠকের মূল আলোচনাকে ম্লান করে দিক। পরিবর্তে সৌদি কর্মকর্তারা জোর দিচ্ছেন প্রতিরক্ষা সহযোগিতা এবং বিনিয়োগের উপর। ধারণা করা হচ্ছে বৈঠকে সৌদি আরবের জন্য মার্কিন সামরিক সুরক্ষার পরিধি নির্ধারণকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হবে। একসময় রিয়াদ ইসরায়েলের স্বীকৃতির বিনিময়ে কংগ্রেস অনুমোদিত সামরিক চুক্তি চেয়েছিল। রিয়াদ একটি সীমিত চুক্তিতে যেতে প্রস্তুত। উদ্দেশ্য, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক সংবেদনশীলতা এড়িয়ে প্রথমে নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। কারণ ইরানের হুমকি হ্রাস। ইসরায়েলি হামলায় ইরান কৌশলগতভাবে দুর্বল হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসও ক্ষতির শিকার। ফলে এমবিএস এখন আর ন্যাটোর মতো প্রতিরক্ষার জন্য মরিয়া নয়। চীনের সঙ্গে ভারসাম্য, পূর্ণ সামরিক চুক্তিতে গেলে চীনের সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কে নিষেধাজ্ঞা আসতে পারে। এমবিএস চীনকে বাদ দিতে চান না। ফলে রিয়াদ আপাতত একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত, যার মধ্যে থাকবে সামরিক মহড়া বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা এবং উন্নত মার্কিন অস্ত্র বিক্রির নিশ্চয়তা। সৌদি কর্মকর্তারা বলছেন, সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া অগ্রসর হলে এই সমঝোতা ভবিষ্যতে পূর্ণ চুক্তিতে পরিণত হতে পারে। যুদ্ধ কি আসন্ন? 24 ঘন্টায় চলছে ইরানের গোপন মিসাইল কারখানা। ইসরায়েলের দিকে তাক করে 2000 ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক আঘাতে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছেন। কিন্তু সবটাই কি ধোঁকা? আঞ্চলিক সূত্র ও গোয়েন্দাদের দাবি, ইরান এখন আরও ভয়ঙ্কর রূপে ফিরেছে। তাদের গোপন মিসাইল কারখানাগুলোতে এখন দিনরাত চলছে চরম তৎপরতা। 2015 সালের পরমাণু চুক্তি ভেঙেছে, নিষেধাজ্ঞা ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র বলেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন চিত্রটা একদম আলাদা। ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি, বরং সেগুলো আরও গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে। নতুন গোপন ঘাঁটি। জানা যাচ্ছে ইরান প্যাকেক্স মাউন্টেন নামে একটি নতুন গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করছে। ইরান অবশ্য এ নিয়ে কিছু বলেনি। বিপজ্জনক মজুদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত আছে। বর্তমানে তাদের হাতে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এটি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। অর্থাৎ ইরান শুধু টিকে নেই, বরং গোপনে নিজেদের পারমাণবিক শক্তিকে আরও বাড়াচ্ছে।
500 ক্ষেপণাস্ত্র নয়, এবার টার্গেট 2000। ইরানের আসল শক্তি এখন তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার। এই শক্তি দিয়ে তারা ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তা আলী ভাইজের মন্তব্য রীতিমতো রোমহর্ষক। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে। তাদের লক্ষ্য কি? আলী ভাইজের ভাষায়, আগের যুদ্ধের মতো 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র নয়, পরের বার তারা একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়ার উদ্দেশ্য খুবই মারাত্মক: ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাক্কায় অচল করে দেয়া। ইরানের শক্তি বাড়াচ্ছে চীন। ইরান এই বিপুল মিসাইল ভান্ডার তৈরি করছে কাদের সাহায্যে? ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে চাঞ্চল্যকর তথ্য আছে। চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। এই রাসায়নিকটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়, অর্থাৎ এটি ইরানের মিসাইল তৈরির গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল হিসাব করে দেখছে, যুদ্ধের আগে ইরানের হাতে ছিল প্রায় 2700 ক্ষেপণাস্ত্র। নতুন করে তারা ইতিমধ্যেই তার অন্তত অর্ধেক মজুদ পুনর্গঠন করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। ইরান তার সামরিক প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। 24 ঘন্টা ধরে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। তেহরানের বার্তা পরিষ্কার: আগামী যুদ্ধ হবে বিধ্বংসী, আর তারা তার জন্য পুরোপুরি প্রস্তুত। এই প্রস্তুতি কি শুধু ইসরায়েলের জন্য, নাকি ইরানের টার্গেট যুক্তরাষ্ট্র? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমা দেশগুলোর শেষমেশ কোনো উপায় থাকবে না। তারা ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের একটি বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে স্বীকার করতে বাধ্য হবে। আরাকচির মতে, পশ্চিমাদের আসল সমস্যা পারমাণবিক অস্ত্র নয়, তাদের আসল উদ্বেগ হল ইরানি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। দেশটি এমন একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল বৈজ্ঞানিক ক্ষেত্রে, যেখানে স্বাস্থ্য, শিল্প, পরিবেশ ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দিক রয়েছে, বড় সাফল্য অর্জন করেছে। তারা চায় এই ক্ষমতা শুধুমাত্র নিজেদের হাতে রাখুক, তাই পারমাণবিক অস্ত্রকে অজুহাত বানানো হয়েছে। শুধুমাত্র সময়ের ব্যাপার। আবারও কি জ্বলে উঠছে ইরান ইসরায়েল যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল সময়ের ব্যাপার। নতুন এক বিস্ফোরক প্রতিবেদন ছুড়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দাবি, ইরানের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম আছে, যে প্রমাণে কেঁপে উঠেছে ওয়াশিংটন। আতঙ্কে দুলছে তেল আবিব। আর তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে গর্ব: আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছি। তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে 7টি B-2 বোমারু বিমান উড়েছিল, 14টি বোমা পড়েছিল ইরানের গোপন স্থাপনায়, সব ধ্বংস। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কয়েক মাস পরেই নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও টিকে আছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মূল ইউরেনিয়াম মজুদ বেঁচে আছে। একই সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে সেই প্রাণঘাতী ভান্ডার? ইসরায়েল বলছে, ইরান সেগুলো সরিয়ে নিয়েছে গোপন স্থানে। তেহরান বলছে সব ধ্বংস হয়েছে, কিন্তু গোয়েন্দারা বলছেন, ইরানের পাহাড়ের নিচে গড়ে উঠছে নতুন এক কেন্দ্র, পিকাক্স মাউন্টেন। সেখানে চলছে 24 ঘন্টা সমৃদ্ধকরণের কাজ। বিদ্যুৎ, লোহার শব্দ, যন্ত্রের গর্জন, সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে এক নতুন শক্তি। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না। বিশ্ব তাকিয়ে আছে, আর তেহরান নীরবে কাজ করছে। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অচলাবস্থা। কোনো আলোচনা নেই কোনো তদারকি, শুধু আছে ভয়, রোষ আর অপেক্ষা। গালফের দেশগুলো এখন ঘুমাতে পারছে না। সৌদি আরব ও মিশর আমেরিকার দ্বারে দ্বারে ঘুরছে। তাদের আশঙ্কা, ইসরায়েল শিগগিরই আবার আঘাত হানবে। আর ইরান যদি প্রতিশোধ নেয়, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মরুভূমি জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আজ নিদ্রাহীন। রাতভর কাজ করছে হাজার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা সূত্র বলছে, ভবিষ্যতের যুদ্ধে ইরান 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত। প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে নতুন অস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করেছেন, ইসরায়েল যদি আবার ভুল করে, তার ফল হবে ভয়াবহ। এদিকে ইরানের ভেতরেও দ্বন্দ্ব বাড়ছে। কেউ বলছে আলোচনায় ফিরে যাওয়া উচিত, অন্যরা বলছে এখন সময় প্রতিশোধের। তবু এক জিনিসে সবাই একমত, ইরান আজও দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু অদম্য। বিশেষজ্ঞরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি, আর সেটাই বিশ্বের উদ্বেগ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে এখন অগ্নিবাণী: আমেরিকা কখনোই শান্তি চায় না, ওরা চায় আত্মসমর্পণ। এই বক্তব্যের পর নতুন করে বন্ধ হয়েছে সব আলোচনা।
এখন গালফের রাজ্যগুলো তাদের প্রতিরক্ষা জোরদার করছে। গাজা নিয়ে দৃষ্টি সরিয়ে রাখলেও সবাই জানে ইরানের ঝড় এলে কেউ রেহাই পাবে না। ইসরায়েল বলছে আমরা প্রস্তুত, ইরান জবাব দেয় আমরাও। আর এই দুই শব্দের মাঝেই কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র লোড, জ্বালানি প্রস্তুত, আকাশ যেন নিঃশ্বাস আটকে রেখেছে, কারণ সবাই জানে যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। ইস্তাম্বুল, তুরস্ক, অভূতপূর্ব এবং রোমহর্ষক ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। অভিযোগ, গাজায় ধারাবাহিক জাতিহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা আসে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি এক ভয়াবহ মোড়। তুরস্কের টার্গেট ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। তুরস্কের এই কঠোর পদক্ষেপের তালিকায় শুধু নেতানিয়াহু একাই নন, আছেন ইসরায়েলের উচ্চপদস্থ আরও অন্তত ৩৬ জন কর্মকর্তা। এটি একটি বিস্ফোরক তালিকা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। এই তালিকা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষ বিন্দুগুলিকে সরাসরি নিশানা করেছে। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে এক শক্তিশালী হুঙ্কার। ভয়াবহ অভিযোগের বিবরণ। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুনির্দিষ্ট এবং মর্মান্তিক। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল হামলা, অক্টোবর ২০২৩। এই হামলায় ৫০০ মানুষ নিহত হওয়ার ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ধ্বংস, ফেব্রুয়ারি ২০২৪। ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা এবং চিকিৎসার সরঞ্জাম ধ্বংসের অভিযোগ। মানবিক অবরোধ, গাজাকে অবরুদ্ধ রাখা এবং যুদ্ধ আহতদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ। বিবৃতিতে বিশেষভাবে তুরস্ক নির্মিত তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে গত মার্চে ইসরায়েলি বোমা হামলা হয়। এই আক্রমণকে তুরস্ক নিজের ওপর আঘাত হিসেবে দেখছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘকাল ধরে ইসরায়েলের নীতির কট্টর সমালোচক। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রমাণ করে যে তুরস্ক শুধু মুখে নয়, বরং কার্যত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে কোণঠাসা করতে প্রস্তুত। তুরস্কের এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হল তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেনি। তারা নিজেদের আইনি পথ ব্যবহার করে একটি সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ নয়, এটি ভবিষ্যতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার পথ খুলে দিতে পারে, যা নেতানিয়াহুর মতো নেতাদের বিশ্ব ভ্রমণকে সীমাবদ্ধ করে দেবে। নেতানিয়াহুর বিরুদ্ধে এটি প্রথম পরোয়ানা নয়। এর প্রায় ১ বছর আগে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল। গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা করেছে, সেখানেও তুরস্ক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। এই পদক্ষেপগুলো মিলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের একটি ঘূর্ণিঝড় তৈরি করেছে। প্রতিক্রিয়া, ইসরায়েল ও হামাস। ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল তীব্র ও ঘৃণাপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই পদক্ষেপকে প্রচারণার কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েল এটিকে আইনি পদক্ষেপের বদলে রাজনৈতিক চাল হিসেবে দেখছে। অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘোষণাকে আন্তরিক অবস্থান এবং মানবিক আচরণ হিসেবে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের প্রতি সুবিচার নিশ্চিত করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তুরস্কের এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুকে কতটা চাপের মুখে ফেলে এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এই পরোয়ানার বিষয়ে কী অবস্থান নেয় তা জানতে অপেক্ষা করতে হবে। বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে।
আইএইএ প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24-এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন আইএইএ প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ, কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে আইএইএ এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া আবারও এক ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে রাশিয়া এই আসন্ন শীতে ইউক্রেনকে এক অন্ধকার ও শীতল চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত। জ্বালানি মন্ত্রী সুইতলানা গ্রিনচুক দৃঢ়তার সঙ্গে বলেছেন, মস্কো চেয়েছিল ইউক্রেনে এই শীতকাল যেন হালকা ও উত্তপ্ত না হয়। রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের মূল জ্বালানি সুবিধাগুলি। এই হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনেছে, যার ফলস্বরূপ দেশ জুড়ে জরুরি ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। কিয়েভে অগ্নিকাণ্ড। রাজধানী কিয়েভে ভোর 4:30 বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো নিশ্চিত করেছেন যে পেচেরস্কিতে ড্রোন ধ্বংসাবশেষ পড়ার পর বিশাল অগ্নিকাণ্ড ঘটে। বহুতল ভবন ধস। আরও রোমহর্ষক ঘটনা ঘটে দিনিপ্রো শহরে। সেখানে একটি রুশ ড্রোন একটি বহুতল ভবন ধ্বংস করে দেয়। এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। হামলার মাত্রা এত ব্যাপক ছিল যে ইউক্রেনের মধ্য ও পূর্ব অঞ্চলের পাশাপাশি কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা অঞ্চলও রেহাই পায়নি। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার একটি জ্বালানি সুবিধার ক্ষতি নিশ্চিত করেছেন। মস্কোর কৌশল, ইউক্রেনকে দুর্বল করার ক্ষমতা। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে। এই ব্যাপক হামলা মস্কোর বিশাল সামরিক শক্তি ও সক্ষমতার প্রমাণ দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই কৌশল ইউক্রেনের জন্য তাপের ঘাটতিজনিত এক গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। প্রাকৃতিক গ্যাস সাধারণ মানুষের ঘর গরম রাখার জন্য অপরিহার্য। বারবার ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু হচ্ছে। রাশিয়ার লক্ষ্য স্পষ্ট, ইউক্রেনের জনগণ
জনগণকে শীতে দুর্বল করে দেয়া। রাশিয়া চাইছে এই প্রচণ্ড ঠান্ডায় মানুষ সরকারের ওপর চাপ সৃষ্টি করুক। কিয়েভের পাল্টা জবাব, তেলের মজুদ ও রিফাইনারিতে আঘাত। তবে ইউক্রেন বসে নেই। মস্কোর এই হামলার পাল্টা জবাবে কিয়েভও রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হেনেছে। টার্গেট রাশিয়ান রিফাইনারি এবং তেলের মজুদগুলিতে আঘাত হানাই ছিল ইউক্রেনের কৌশল। উদ্দেশ্য, এই ইউক্রেনীয় হামলার প্রধান উদ্দেশ্য হল রাশিয়ার জ্বালানি রপ্তানি রোধ করা এবং যুদ্ধের লজিস্টিক ব্যবস্থা বিপর্যস্ত করে দেয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৯টি প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫০টি ড্রোনও ছোড়া হয়। ২৬টি ক্ষেপণাস্ত্র ও ৫২টি আঘাতকারী ড্রোন ২৫টি স্থানে আঘাত হেনেছে, বিমান বাহিনী জানায়। হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পোলতাভা ও ডিপ্লো পেট্রোভস্কো অঞ্চলে, পাশাপাশি রাজধানী কিয়েভেও। শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালাচ্ছে, বলেন দেশটির জ্বালানি মন্ত্রী সভিতলানা গ্রিনচুক। একদিকে রাশিয়া যখন ইউক্রেনের জ্বালানি গ্রিডকে পঙ্গু করে দিচ্ছে, অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার অর্থনীতির শিরায় আঘাত হানার ক্ষমতা দেখাচ্ছে। এই লড়াই এখন শুধু ফ্রন্ট লাইনে নয়, বরং তাপ এবং বিদ্যুতের সরবরাহ লাইনেও চলছে। সামনে কঠিনতম শীত। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী নাগরিকদের আশ্বস্ত করেছেন যে গ্রিড স্থিতিশীল হলেই বিদ্যুৎ ফিরে আসবে, কিন্তু রাতভর জারি থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের সতর্কতা এবং ব্যাপক ধ্বংসলীলা এক গভীর অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই শীতে ইউক্রেনের জনগণকে চরম ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর এটাই হবে এই সংঘাতের সবচেয়ে রোমহর্ষক অধ্যায়। মাদুরো ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী ১০০০ কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দী। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে ৬০০ মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বিষ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এর কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৫০০ মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে?
ইতিহাস সাক্ষী। আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের। আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ রেখার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে। আর তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে। তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে, অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা। বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন? গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। বিশ্বের মনোযোগ তখন তীব্র আলোয় ঝলসে উঠছিল। একদিকে ইসরায়েল এবং তার ছায়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সামরিক শক্তিতে যারা প্রায় অপ্রতিরোধ্য। অন্যদিকে ইরান, একাকী এক শক্তি যার উপর নেমে এসেছিল বোমা বর্ষণের কালমে। কিন্তু ইতিহাস সাক্ষী, 12 দিনের সেই কল্পিত সংঘর্ষে যা ঘটেছিল তা ছিল এক অবিশ্বাস্য টুইস্ট। তেহরানের কাণ্ডারিরা বলছেন, যুদ্ধের প্রথম দিনেই যারা নিঃশর্ত আত্মসমর্পণের দাম্ভিক দাবি তুলেছিল সেই শত্রুরাই নাকি 12 দিনের মাথায় এসে নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য বার্তা পাঠাতে শুরু করে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো এক ক্ষমতার পালাবদল। আকাশে আগুনের খেলা চলছিল, কিন্তু জমিনের ওপর যারা অহংকার করেছিল তাদের কণ্ঠস্বর দ্রুতই নরম হয়ে গেল। এটি আত্মসমর্পণের ডাক ছিল না, এটি ছিল শান্তির প্রার্থনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই যুদ্ধকে আখ্যায়িত করেছেন ইসরায়েল ও আমেরিকার জন্য একটি কৌশলগত ও নৈতিক ব্যর্থতা হিসেবে। 13 জুনের সেই বড় ভুল শুরু করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও আত্মসমর্পণের যে আহ্বান জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার নেতৃত্বে জাতীয় ঐক্য সেই পথ সম্পূর্ণ উল্টে দিয়েছে।
আরাকচির বক্তব্যটি হলো সেই হুক। ইরানকে যারা নতজানু করতে চেয়েছিল তারাই এখন শান্তি ভিক্ষা করছে। এই স্থিতিস্থাপকতার মূল চাবিকাঠি ছিল ইরানের স্বদেশী ক্ষেপণাস্ত্র শক্তি। আরাকচি জোর দিয়ে বলেছেন, মার্কিন ও ইউরোপীয় সাহায্য সত্ত্বেও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছিল এই ক্ষেপণাস্ত্রের সামনে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল অস্ত্র নয়, এগুলো হলো জাতীয় সক্ষমতা, নিজেদের তৈরি, নিজেদের অর্জন। পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ইরানকে যুদ্ধে এড়াতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই যেন তেহরানের প্রতিরক্ষা নীতির মূল মন্ত্র। 12 দিনের সেই যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে ইরান আগের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং শক্তিশালী। শত্রুদের কাছে আজ এটি স্পষ্ট যে ইরানের জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। আরাকচির চূড়ান্ত উপসংহারটি হল মূল শিক্ষা। আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতার উপর ভিত্তি করে চলে। দুর্বলকে দমন করা হয় আর শক্তিশালীরা নিজেদের পথ তৈরি করে নেয়। ইরানের জনগণের বেঁচে থাকা, স্বাধীনতা এবং মর্যাদা সবকিছুই নিহিত শক্তিশালী হওয়ার মধ্যে। যুদ্ধের দামামা থেমে গেছে, কিন্তু সেই 12 দিনের অভিজ্ঞতা তেহরানের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটি ছিল প্রতিরোধের জয়, নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করে টিকে থাকার কাব্যিক উপাখ্যান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, তাদের সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি 23 মে এর চেয়ে দুর্বল তো নয়ই, বরং আরো শক্তিশালী। ইরান তার অস্তিত্ব রক্ষার যুদ্ধে জিতেছে, তাদের অহংকারকে পরিণত করেছে প্রতিরক্ষার দুর্গে। আরাকচির ভাষায়, তারা লক্ষ্য অর্জন করতে হঠাৎ বিস্ময়কর হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল 2-3 দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে। তবে তারা নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রজ্ঞা বুঝতে পারেনি ইরান এত দ্রুত সেনাবাহিনী আবার পুনর্গঠন করে ফেলবে। তারা বুঝতে পারেনি ইরান এত দ্রুত পরিস্থিতি সামলে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে। ভ্লাদিমির পুতিনের একরোখা চাল, সিরিয়ায় রুশ শক্তির রাজকীয় প্রত্যাবর্তন। একবার যা ধরেন ভ্লাদিমির পুতিন তা আর ছাড়েন না। এটি কেবল একটি কৌশল নয়, এটি যেন মস্কোর সামরিক অভিযানের মূল মন্ত্র। ভূমধ্য সাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার প্রভাবের নাড়ি এই সিরিয়া। আর এই সিরিয়াতেই বন্ধু বাশার আল আসাদের সরকার একসময় বিপদের মুখে পড়লে রাশিয়ার ভাগ্য হয়েছিল অনিশ্চিত। কিন্তু ইতিহাসের চাকা ঘুরেছে এবং সেই অনিশ্চয়তা এখন রাজকীয় প্রত্যাবর্তনের চিৎকারে বিলীন। দীর্ঘ 6 মাস ধরে যেন একটি সামরিক শ্বাসরুদ্ধকর অপেক্ষা ছিল, এখন তা শেষ হলো। লাতাকিয়া প্রদেশের আকাশ চিড়ে উড়ে গেল 2টি বিশাল রুশ কার্গো জেট, ইলিশিন IL-62 মডেলের বিমান। তাদের গন্তব্য ভূমধ্য সাগরের তীরে রাশিয়ার মহা গুরুত্বপূর্ণ হামিম বিমান ঘাঁটি। এই ঘাঁটি কেবল একটি সামরিক স্থাপনা নয়, এটি হলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং উষ্ণ ভূমধ্য সাগরের ওপর মস্কোর ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। একসময় যখন মনে হচ্ছিল রাশিয়া তার প্রভাব হারাচ্ছে, তখন পুতিন যেন তার হাতের পাশারদান পাল্টে দিলেন। ঘাঁটিটি ছিল রাশিয়ার শক্তির নীরব সাক্ষী, এখন সেটি আবার তার গর্জন ফিরে পাচ্ছে। আসাদ সরকারের সাথে রাশিয়ার সম্পর্ক একসময় ঝুলেছিল সূক্ষ্ম সুতোর মতো। মস্কো তখন তাদের সেনাদের ফিরিয়ে নিয়েছিল যেন একটি কৌশলগত পিছু হটা। কিন্তু সেই সাময়িক বিরতি ছিল ঝড়ের আগের নীরবতা। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারার মস্কো সফর এবং ভ্লাদিমির পুতিনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক, এটিই ছিল সেই টুইস্ট। বৈঠকের পরপরই রুশ সেনারা ঘাঁটিতে ফিরতে শুরু করে। ব্লুমবার্গের বরাত দিয়ে আসা সংবাদ বলছে, হামিম ঘাঁটি এখন আবার পূর্ণ সামরিক কার্যক্রমে সচল হচ্ছে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সামরিক সরঞ্জাম, সুখোই Su-24, Su-35, Su-34 যুদ্ধবিমান এবং Mi-24-35 গানশিপ এর মতো বিধ্বংসী হেলিকপ্টারগুলো আবার উড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে। এই সরঞ্জামগুলো দিয়ে প্রয়োজনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ভূমধ্য সাগরের বিভিন্ন অভিযানে অংশ নেবে রুশ বাহিনী। ঘটনাটি আরও গভীরতা পেল যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি ইঙ্গিত দিলেন সিরিয়ার সামরিক ঘাঁটিগুলো নতুন বাস্তবতার মধ্যে ভিন্ন কাজের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে, যদি সিরিয়া তা চায়। দুই পক্ষের স্বার্থের সেতুবন্ধন রক্ষা করাই এই প্রত্যাবর্তনের মূল কারণ। সিরিয়ার মাটিতে রাশিয়ার 2টি প্রধান সামরিক স্থাপনা রয়েছে, হামিম বিমান ঘাঁটি এবং টাকটুস নৌ সরবরাহ ঘাঁটি, যা সেই সুদূর 1971 সাল থেকে সোভিয়েত চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এই ঘাঁটিগুলো শুধু রাশিয়ার জন্য আঞ্চলিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়, এটি হলো তাদের বৈশ্বিক সামরিক মানচিত্রে একটি অপরিবর্তনীয় পদচিহ্ন।
ষড়যন্ত্র, কৌশল এবং শক্তির ভারসাম্যের খেলায় ভ্লাদিমির পুতিন আবার এক বিশাল চাল দিলেন। সিরিয়ার আকাশে রুশ বিমানের গর্জন কেবল একটি আগমন নয়, এটি একটি ঘোষণা। রাশিয়া তার সামরিক মুকুট ফিরিয়ে নিয়েছে। মস্কো এখন মধ্যপ্রাচ্যে তার ক্ষমতার হ্রাস আরও শক্ত হাতে ধরেছে। গাজা যেন আবারও আগুনের রেখা, নতুন ষড়যন্ত্রের গন্ধ, আর সেই গন্ধ এখন ছড়িয়ে পড়েছে আঙ্কারার বাতাসে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক এক টেবিলে মুখোমুখি মুসলিম বিশ্বের রাঘব বোয়ালরা। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা হাজির হচ্ছেন। তাদের নেতৃত্বে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এজেন্ডা একটাই, গাজা। কিন্তু প্রশ্ন জাগছে, এ কি শুধুই বৈঠক, নাকি ইসরায়েলকে ঘিরে গোপন কোনো পরিকল্পনা? গাজার আগুনে মুসলিম ঐক্য। যুদ্ধবিরতির পরও থেমে নেই ইসরায়েল। 10 অক্টোবরের ট্রুসের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 200-র বেশি ফিলিস্তিনি। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে ছাই, তবু সেই ছাই থেকে যেন নতুন কণ্ঠ উঠে আসছে, যথেষ্ট হয়েছে। ফিদান বৈঠকে গাজার জন্য নতুন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিদের দ্বারা গাজার নিরাপত্তা ও প্রশাসন নিশ্চিত করার বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রে। তিনি সতর্ক করবেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন এবার দৃঢ় অবস্থান নিন। সৌদি আরবের ছায়ায় নতুন কৌশল। এই বৈঠকে সৌদি আরবের উপস্থিতি অনেক অর্থবহ। রিয়াদ এখন শুধু তেলের সাম্রাজ্য নয়, মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। তারা ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল যদি গাজায় আগুন জ্বালায় তবে তার জবাব একা তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্ব দেবে। সৌদি আরবের কূটনৈতিক শক্তি, কাতারের আর্থিক সমর্থন আর তুরস্কের সামরিক প্রভাব, এই 3 মেরু মিলছে এক বিন্দুতে। এ যেন নিঃশব্দে তৈরি হচ্ছে এক নতুন গাজা ফ্রন্ট, যেখানে ইসরায়েলকে একা ঘিরে ফেলতে পারে ইসলামী শক্তিগুলো। ইসরায়েল তুরস্ক সম্পর্ক ভেঙে চুরমার। এই বৈঠকের পেছনে জমে থাকা ক্ষোভের ইতিহাসও আছে। গাজা যুদ্ধের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে আক্রমণ করেছেন। তিনি এমনকি নেতানিয়াহুকে তুলনা করেছেন এডলফ হিটলারের সাথে, যে তুলনা আন্তর্জাতিক কূটনীতিতে বজ্রপাতের মতো নেমেছিল। ফিদান বলছেন, গাজায় মানবিক সহায়তা যথেষ্ট নয়, ইসরায়েল তার দায়িত্ব পালন করছে না। একই সঙ্গে তিনি প্রস্তাব দিচ্ছেন একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের, যেখানে মুসলিম দেশগুলোর সেনারা থাকতে পারে। কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই তুর্কি সেনার উপস্থিতি অস্বীকার করেছে। তবুও এই বৈঠক যেন এক নতুন যুদ্ধ কৌশলের ইঙ্গিত। যদি ইসরায়েল না শোনে, তাহলে মুসলিম দুনিয়া এবার নিজের পথ বেছে নেবে। শেষ পরিণতি কোথায়? শনিবারের ইসরায়েলি হামলায় আবারও নিহত হয়েছে অন্তত 5 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে 10 অক্টোবর থেকে প্রাণ গেছে 226 জনের। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতি ভেঙেছে, কিন্তু আঙ্কারার টেবিলে যারা বসছেন তারা বলছেন অন্য কথা। যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু শান্তির নামে দমন নয়। গাজার মাটি আবারও ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে। তুরস্কের বৈঠক কি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নতুন অধ্যায় লিখবে, নাকি এ কেবল ঝড়ের আগের নীরবতা? বিশ্ব অপেক্ষায় গাজার পরবর্তী অধ্যায়ের। আকাশে হঠাৎ দেখা গেল উড়ন্ত চাকতি। সময়টা জুলাই 1947। আমেরিকার শহর থেকে শহরে মানুষ বলতে লাগলো, আমরা কিছু দেখেছি, উড়ন্ত অজানা কিছু, ইউএফও। সব শুরু 1 মাসের আগের এক বিকেলে। বেসরকারি পাইলট কেনেথ আর্নল্ড বলেছিলেন, তিনি দেখেছেন 9টি চকচকে বস্তু সিয়াটলের পাহাড়ের কাছে দ্রুত ছুটে যাচ্ছে, প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে। এরপর যেন গোটা আমেরিকা পাগল হয়ে গেল। দেশ জুড়ে হাজারো মানুষ দাবি করতে লাগলো তারাও দেখেছে উড়ন্ত চাকতি। সংবাদ মাধ্যম গর্জে উঠল প্রশ্নে, আকাশে কি ঘুরে বেড়াচ্ছে? এমন সময় নিউ মেক্সিকোর এক সাধারণ কৃষক ম্যাক ব্রাজেল মনে পড়ল 3 সপ্তাহ আগে তার ক্ষেতে অদ্ভুত কিছু পাওয়া গিয়েছিল। টিন ফয়েল, রাবার আর পাতলা কাঠের টুকরো। তিনি টুকরোগুলো নিয়ে গেলেন স্থানীয় থানায়। এ খবর পৌঁছালো রসওয়েল আর্মি এয়ারফিল্ডে। সেখানকার কমান্ডার কর্নেল উইলিয়াম ব্যানজার্ড ঘোষণা দিলেন, উড়ন্ত চাকতির গুজব এবার সত্যি হলো, আমরা একটি ডিস্ক উদ্ধার করেছি। সারা আমেরিকা স্তম্ভিত। মনে হলো এবার এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত। কিন্তু পরদিন সেনাবাহিনী হঠাৎ মুখ ফিরিয়ে বলল, না, ওটা কোনো ইউএফও নয়, ওটা কেবল একটা আবহাওয়ার মাপার বেলুন।
ছবি প্রকাশ করলো, এক অফিসার হাতে ধরে আছে সেই টুকরো। মিডিয়া চুপ, গল্প শেষ। কিন্তু শেষটা কি সত্যিই শেষ ছিল? রসওয়েল রহস্যের পুনর্জন্ম। 3 দশক পরে 1970-এর শেষের দিকে ফের উঠল গুঞ্জন। বলা হলো একটি ভিনগ্রহের মহাকাশযান বিদ্যুৎ চমকে ধ্বংস হয়েছিল, আর সেনারা উদ্ধার করেছে মৃত এলিয়েনদের দেহ। 1980 সালে প্রকাশিত হয় বই দ্য রসওয়েল ইনসিডেন্ট। লেখক মেজর জেসি মার্সেল দাবি করেন, আমি যেসব ধ্বংসাবশেষ দেখেছি তা পৃথিবীতে তৈরি নয়। এরপর থেকেই রসওয়েল হয়ে যায় কিংবদন্তি। লোককথা ছড়িয়ে পড়ে এক জীবিত এলিয়েনকে নাকি গোপনে রাখা হয়েছে এক রহস্যময় স্থানে। সে স্থানের নাম এরিয়া 51। এরিয়া 51 রহস্যের মরুভূমি। নেভাদার জনশূন্য মরুভূমির মাঝে অবস্থিত এই খাঁটি। চারপাশে তারের বেড়া, বোর্ডে লেখা অনধিকার প্রবেশে গুলি চালানো হবে। 2019 সালে পডকাস্টার জো রোগান সাক্ষাৎকার নেন বব লাজার নামে এক ব্যক্তির, যিনি দাবি করেন, আমি এরিয়া 51-এ কাজ করেছি। সেখানে ছিল একটি উড়ন্ত চাকতি। আমাদের কাজ ছিল এলিয়েন প্রযুক্তি উল্টোভাবে বিশ্লেষণ করা। এই গল্পে অনুপ্রাণিত হয়ে এক ছাত্র স্টর্ম এরিয়া 51 নামে মজা করে ফেসবুকে ইভেন্ট খুলেছিল। সবাই মিলে ঢুকে পড়ি, তারা তো সবাইকে আটকাতে পারবে না। 2 মিলিয়নের বেশি মানুষ সাইন আপ করে। শেষমেশ সেটি পরিণত হয় এক ছোট্ট মিউজিক ফেস্টিভ্যালে। কেউ ঢোকেনি খাঁটিতে, কিন্তু রহস্যের গন্ধ তখন ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। 1994 সালে মার্কিন বিমান বাহিনী জানালো, সেই 1947 সালের টুকরোগুলো আসলে ছিল এক গোপন পারমাণবিক নজরদারি প্রকল্প। কিন্তু মানুষ আর বিশ্বাস করল না। দশকের পর দশক মার্কিন সরকার অস্বীকার করেছে, এখন হঠাৎ সত্য বলছে। বিশ্বাস হারিয়েছে সবাই। এরিয়া 51 এখন কেবল এক সামরিক ঘাঁটি নয়, এটি রহস্যের প্রতীক, মানুষের অজানার প্রতি অন্তহীন কৌতূহলের প্রতিচ্ছবি। আজও পর্যটকরা আসে এক্সট্রা টেরিস্ট্রিয়াল হাইওয়ে এর ধারে। দূর থেকে তাকিয়ে দেখে সেই নিষিদ্ধ আকাশের দিকেই। যেন এক প্রশ্ন এখনো ভাসে মরুভূমির হাওয়ায়, সত্যিই কি তারা একা, নাকি আমাদের মাঝেই আছে কেউ অন্য জগতের? ইরানের আকাশে নতুন সূর্যোদয়। সিমোর উড্ডয়নের মধ্য দিয়ে স্বনির্ভরতার নতুন অধ্যায়। তেহরানের আকাশে এক নতুন সকাল। গর্জে উঠেছে এক স্বপ্ন, যার নাম সিমোর্গ। একসময় যেসব নিষেধাজ্ঞায় ইরানের ডানায় শিকল পড়িয়েছিল, আজ সেই দেশই নিজের হাতে গড়ে তুলেছে একটি সম্পূর্ণ দেশীয় পরিবহন বিমান, যা আকাশে উঠেই জানিয়ে দিয়েছে ইরান আর পিছিয়ে নেই। শাহিন শাহরের বিশেষ বিমান ঘাঁটি থেকে প্রথমবারের মতো আকাশে উড়ল ইরানের স্বনির্মিত সিমোর্গ বিমান। বেসামরিক বিমান চলাচল সংস্থার তত্ত্বাবধানে হওয়া এই উড্ডয়ন শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি ছিল এক প্রতীকী মুহূর্ত, যেখানে ইরানের 15 বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরানের প্রতিশোধ। যে দেশকে দীর্ঘদিন ধরে বাণিজ্য নিষেধাজ্ঞায় আটকে রাখা হয়েছে, সে দেশ এখন নিজের কারখানায় তৈরি করছে আকাশজয়ী বিমান। সিমোর্গ যেন সেই প্রতিক্রিয়ার নাম, যা পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব দিয়েছে প্রযুক্তির ভাষায়। HESA এর হাতে তৈরি এই 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান একসঙ্গে 6000 কেজি মালামাল বহন করতে পারে এবং প্রায় 3900 কিলোমিটার উঠতে পারে। এর 21500 কেজি ওজন, 2টি 2500 হর্স পাওয়ার ইঞ্জিন আর দ্রুত মাল ওঠানো নামানোর রিয়ার লোডিং জাম্প, সব মিলিয়ে এটি ইরানের লজিস্টিক, মানবিক সহায়তা এবং আঞ্চলিক পরিবহনের জন্য এক নতুন ভরসা। প্রযুক্তির ছায়ায় জাতীয় পুনর্জন্ম। ইরান বলছে এই বিমান তৈরিতে তাদের খরচ বিদেশি বিমানের তুলনায় প্রায় অর্ধেক। মানে সাশ্রয়ী, কার্যকরী এবং সম্পূর্ণ দেশীয়, এক পাথরে 3 পাখি। কিন্তু আসল গল্পটি আরও গভীর। এই প্রকল্পের পেছনে রয়েছে বায়ুগতিবিদ্যা, উপকরণ বিজ্ঞান, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উৎপাদন প্রকৌশল, সবকিছুর সমন্বিত দক্ষতা। বিশ্লেষকরা বলছেন এটাই ইরানের শিল্প বিপ্লবের নতুন সূচনা, ইরানের শিল্পযাত্রার মেরুদণ্ড। সিমোর্গ শুধু একটি বিমান নয়, এটি ইরানের শিল্পভিত্তি পুনর্গঠনের প্রতীক। শত শত স্থানীয় কারখানা, উপকরণ প্রস্তুতকারক, ইলেকট্রনিক্স কোম্পানি ও সফটওয়্যার ডেভেলপার একসাথে কাজ করেছে এই প্রকল্পে। ফলাফল একটি জাতীয় শিল্প বাস্তুতন্ত্র, যা শুধু বিমান নয়, ভবিষ্যতে ড্রোন, স্যাটেলাইট ও বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রেও পথ খুলে দিতে পারে। ইস্পাহান শহর, যেখানে এই বিমান তৈরি হয়েছে, এখন ইরানের নতুন প্রযুক্তির রাজধানী। সেখানে শত শত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ কাজ করছেন, এ যেন ইরানের পরবর্তী প্রজন্মের স্বপ্নের কারখানা।
নিষেধাজ্ঞাকে শক্তিতে রূপান্তর। নিষেধাজ্ঞার কারণে ইরান বহু বছর ধরে বিদেশি বিমান বা যন্ত্রাংশ আমদানি করতে পারেনি, কিন্তু সেই বাধাকেই তারা পরিণত করেছে সুযোগে। দেশের ভেতরেই তৈরি করছে বিমান, যাতে আর বাইরের কারো দিকে তাকাতে না হয়। একজন ইরানি কর্মকর্তা বলেন, আমরা বাধা পাইনি, আমরা চ্যালেঞ্জ পেয়েছি, আর সেই চ্যালেঞ্জই আমাদের উঠতে শিখিয়েছে। সিমোর্গ, আকাশে এক প্রতিজ্ঞা। ইরান এখন আশা করছে আন্তর্জাতিক মান পূরণ করতে পারলে এই বিমান রপ্তানি করা যাবে উন্নয়নশীল দেশগুলোতে। আর তা না হলেও দেশের বিশাল পাহাড়ি অঞ্চল, জরুরি সহায়তা আর ত্রাণ সরবরাহের কাজেই সিমোর্গ যথেষ্ট ভূমিকা রাখবে। বিদেশি আমদানি প্রতিস্থাপন করে সিমোর্গ ইতিমধ্যে অর্থনীতিকে সাহায্য করছে। বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে, শিল্প বিকাশ পাচ্ছে, আর দেশজ প্রযুক্তি এখন জাতীয় গৌরবের প্রতীক। ইরান রাশিয়ার নতুন রেল কৌশল। নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙছে দুই দানব। নিষেধাজ্ঞা পশ্চিমা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা দেশকে দেশ থেকে, অর্থনীতিকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এবার ইরান ও রাশিয়া মিলে সেই শৃঙ্খল ভাঙতে যাচ্ছে। একটি রেললাইন তৈরি হচ্ছে, যা কেবল লোহা আর পাথরের নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক মানচিত্রের ঘোষণা। ইরানের উত্তরাঞ্চলের রাশিদ শহর থেকে আজারবাইজানের সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত ১৬২ কিলোমিটার দীর্ঘ এক রেলপথ নির্মাণে হাত মিলিয়েছে তেহরান ও মস্কো। এই প্রকল্পের নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, INSTC, যা ভারত মহাসাগর থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় ও খরচ দুই বদলে দেবে। মেহের নিউজ জানিয়েছে, রাশিদ আস্তারা রেল লাইন সম্পূর্ণ হলে বাণিজ্যের খরচ কমবে ৩০%, আর সময় লাগবে ৩৭ দিনের বদলে মাত্র ১৯ দিন। অর্থাৎ সুয়েজ খাল ঘুরে যে পণ্য মাসখানেক পরে পৌঁছাতো, এখন তা পৌঁছাবে অর্ধেক সময়েই। এ যেন নিষেধাজ্ঞার বুকে ছুরি বসানো এক প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, এই রেল লাইন শুধু অর্থনীতির নয়, এটি এক কৌশলগত বিপ্লব। কারণ এটি পশ্চিমা নৌশক্তির খবরদারি থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল, মাল্লাকা প্রণালী, যেখানে মার্কিন যুদ্ধ জাহাজের ছায়া সবসময় ভাসে, সেই পথ এড়িয়ে সরাসরি যুক্ত হবে ইরান, রাশিয়া, আজারবাইজান, ভারত ও ইউরোপ। এই রেলপথ যেন এক স্থলপথের বিদ্রোহ, যা আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে অকার্যকর করে দেবে। প্রকল্পটির বাজেট ৬০ কোটি ইউরো, আর এই অর্থের সিংহভাগ দিচ্ছে রাশিয়া নিজে। নির্মাণের দায়িত্ব তাদেরই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের হাতে। তেহরান বলছে, এই রেলপথ তৈরি হলে ইরান আর কখনোই পশ্চিমা অবরোধে হাঁটু গেড়ে বসবে না। রাশিয়া বলছে, আমরা সমুদ্র পথে আটকে পড়ব না, আমরা রেলপথে জয় করব বিশ্বকে। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে আমেরিকা যে খবরদারি চালায়, এই রেলপথ চালু হলে তা থেকে মুক্তি পেতে পারে রাশিয়া ও ইরান। এটি দুই দেশকে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে। এই করিডোর কেবল পরিবহন প্রকল্প নয়, এটি এক অর্থনৈতিক প্রতিশোধের রূপকথা, যেখানে নিষেধাজ্ঞায় ক্লান্ত দুই দেশ নিজেদের ভাগ্য নতুন করে লিখছে লোহার রেল লাইনের উপর দিয়ে। যে পথে ট্রেন ছুটবে তার শব্দে থাকবে চ্যালেঞ্জ, তোমরা আমাদের থামাতে চেয়েছিলে, কিন্তু আমরা পথই বদলে ফেলেছি। রাশিয়া থেকে আস্তারা, এই লাইন শুধু দুটো শহরকে নয়, সংযুক্ত করবে এক ভিন্ন দুনিয়াকে। এক দুনিয়া যেখানে আমেরিকার নিষেধাজ্ঞা হারিয়ে যাবে ইস্পাতের ঝনঝন শব্দে, আর উঠবে নতুন এক সূর্য, ইরান ও রাশিয়ার ঐক্যের সূর্য। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই রেললাইন এক নতুন রেখা টানছে। সেই রেখা বলে দিচ্ছে, পশ্চিম যতই অবরোধ দিক না কেন, পূর্ব তার পথ নিজেই তৈরি করে নেয়। এই রেললাইন কেবল পথ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি ইরান ও রাশিয়ার প্রতিশোধের ট্রেন, যার ধোঁয়ায় হারিয়ে যাবে নিষেধাজ্ঞার দেয়াল। ইরানের আগুনে কাঁপছে ওয়াশিংটন ও জেরুজালেম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র শক্তি ফিরিয়ে আনছে তেহরান। আকাশ ছিল ধোঁয়ায় ঢাকা, কিন্তু ছায়ের নিচে আবারও নড়ে উঠছে পুরনো শক্তি, ইরান। যে শক্তি নত হয় না, ভয় পায় না, থেমেও যায় না। ওয়াশিংটন আর জেরুজালেম আজ উদ্বেগে ভরপুর, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় আকাশ চিরে গিয়েছিল, সেগুলোর আওয়াজ আবার শোনা যাচ্ছে। সাম্প্রতিক CNN প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চুপিসারে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করছে।
আরো দ্রুত, আরো নিখুঁতভাবে। জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ এখন ইতিহাস, কিন্তু তার প্রতিধ্বনি এখনো পশ্চিমা রাজধানীগুলোর দেয়ালে বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সেই যুদ্ধেই ইরান নিক্ষেপ করেছিল প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি ড্রোন। আকাশ তখন আগুনে ভরা, প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওভারলোড। মার্কিন ও মিত্র প্রযুক্তির সহায়তায়ও সব আক্রমণ ঠেকানো যায়নি। নিহত হয় 28 জন, আহত 3000-এরও বেশি। তেহরান দেখিয়েছে তারা শুধু হুমকি দেয় না, বাস্তবেও আঘাত করতে জানে। ক্ষেপণাস্ত্রগুলো পেরিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার। তেল আবিবের আকাশেও গর্জেছিল ইরানের নাম। এই শক্তির মূলে আছে তাদের পুনর্গঠনের জেদ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যুদ্ধপূর্ব সক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া। চীন থেকে আসা কাঁচামাল, রাতের আধারে চলা চালান, সব মিলিয়ে এক নীরব পুনর্জাগরণ। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতি মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, জেরুজালেমও নীরব, কিন্তু সবাই জানে নীরবতা মানে শান্তি নয়, বরং এক ভয়ানক প্রস্তুতি। মার্কিন প্রশাসনের ভেতরে ফিসফিস করে শোনা যাচ্ছে, ইরানকে ঠেকানো যাবে তো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এদিকে জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ভয় দেখায় আমরা তাকে শেখাবো কিভাবে প্রতিরোধ করতে হয়। তার এই এক বাক্যেই যেন তেহরানের নতুন দর্শন, প্রতিরোধী শক্তি, ধৈর্যই অস্ত্র। বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি তাদের জাতীয় মর্যাদার প্রতীক। যুদ্ধের আগুন পেরিয়ে তারা এখন আরো দৃঢ়। নতুন করে কারখানা গড়ছে, জ্বালানি আমদানি করছে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে নতুন লঞ্চ সাইটের কার্যক্রম। ইরান আজ যেন এক ঘুমন্ত দৈত্য, যাকে অনেকে ভেবেছিল পরাজিত, কিন্তু সে কেবল অপেক্ষা করছিল। পুনর্গঠন শেষ হলে তার ক্ষেপণাস্ত্র কি আবার আকাশ ছুঁবে? আর তার নাম শুনেই কেঁপে উঠবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একটি বার্তা যেন তেহরানের বাতাসে ভাসছে, আমাদের ধ্বংস ভেবেছিলে, ভুল করেছ, আমরা ধ্বংস থেকে জন্ম নিই। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জলানি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবশেষে উড়ল ইরানের সিমর্গ। আকাশে যেন পৌরাণিক পাখির ডানা, বাস্তবে তেহরানের প্রযুক্তির জয়। অবশেষে ইরান পেরেছে, যা ছিল একসময় কল্পনা, যা ছিল অসম্ভবের সীমান্তে, আজ তা বাস্তব। আয়াতুল্লাহ আলী খামেনির তেহরান এবার আকাশে তুলেছে নিজস্ব ডানায় তৈরি এক বিস্ময়, নাম সিমর্গ। ফার্সি পুরাণের পৌরাণিক পাখি, যার ডানায় নাকি লুকিয়ে থাকে আগুন, জ্ঞান আর অমরত্বের ছোঁয়া। আজ সেই সিমর্গ শুধু গল্পে নয়, উঠছে সত্যিকার আকাশে। মঙ্গলবার মধ্য ইরানের শাহির শহরের বিমান ঘাঁটিতে গর্জে উঠল দুটি শক্তিশালী ইঞ্জিন। গর্জনের সাথে উঠে গেল ইরানের গর্ব, তার প্রযুক্তি, তার স্বাধীনতার প্রতি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। মুহূর্তটা যেন শুধু এক উড়ান নয়, এক জাতির পুনর্জন্ম। ইরানের আকাশে যে পাখি উড়ল তার ভেতরে শুধু ধাতু নয়, আছে এক জাতির প্রতিশোধের ইতিহাস। একসময় নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি আজ সেই বাধার ভেতর দিয়েই বানিয়েছে নিজস্ব কার্গো বিমান, নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব হাতে, নিজস্ব স্বপ্নে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, সিমর্গকে বহরে যোগ দেওয়ার আগে 100 ঘন্টা পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে উড়ান পরীক্ষা করতে হবে। 15 বছরের পরিশ্রমে তৈরি এই বিমান এখন তেহরানকে নিয়ে গেছে বিশ্বের সেই 20টি দেশের তালিকায়, যারা নিজেদের নকশায় বিমান তৈরি করতে পারে। প্রেস টিভি জানায়, সিএএ প্রধান হোসেন পুরফারজানে বলছেন, এই উড়ান শুধু প্রযুক্তির নয়, আত্মনির্ভরতার জয়। আমরা দেখিয়ে দিয়েছি নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারে না। সিমর্গ কেবল একটি কার্গো বিমান নয়, এটি ইরানের নতুন কৌশলগত বার্তা। পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে বলা, আমরাও পারি নিজেদের শক্তিতে। বিমানটিতে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে।
সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। হালকা, দ্রুত এবং চটপটে এই বিমানকে বলা হচ্ছে ইরানের আবহাওয়ার জন্য একদম আদর্শ। 2022 সালের মে মাসে সিমর্গ প্রথম ফার্স্ট ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল। এরপর থেকে চলছিল এ সার্টিফিকেশন প্রক্রিয়া। এখন সেটি প্রায় শেষের পথে। বিশেষজ্ঞরা বলছেন এই বিমান ইরানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। দেশের স্থল ও নৌবাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে দ্রুত সরঞ্জাম, রসদ বা সেনা পরিবহনে এটি হবে গেম চেঞ্জার। এমনকি ভবিষ্যতে এটি স্বল্প পল্লার যাত্রী পরিবহনেও ব্যবহার হতে পারে। আর সেখানেই ইরানের পরিকল্পনার গভীরতা। যখন পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার দেয়াল তুলে তেহরানকে আটকে রাখতে চায়, তখন ইরান নিজের আকাশে তৈরি করছে বিকল্প এক মহাবিশ্ব, যেখানে প্রযুক্তি, গর্ব আর প্রতিরোধ মিলে গড়ে তুলছে নতুন বাস্তবতা। আজ আকাশে উঠছে সিমোর, কিন্তু আসলে উঠছে এক দেশের আত্মবিশ্বাস। এই উড়ান প্রমাণ করছে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তার শক্তি মেধায়, প্রযুক্তিতে আর নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সাহসে। তেহরানের আকাশে আজ আবারও শোনা গেল সে অমর সুর, আমরা উড়ব কারণ আমাদের ডানা নিজেদের হাতে তৈরি। বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরণ। বুরেভেস্টেনিকের আগুনে কাঁপছে পশ্চিমা দুনিয়া। রাশিয়া যখন তার নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টেনিক মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখল, ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে ভেসে এলো এক কাঁপানো ঘোষণা, আমরা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ব। এ যেন এক সুরে বাঁচতে শুরু করেছে তিন শক্তির ত্রিমূর্তি, রাশিয়া, চীন ও ইরান। 26 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন এমন এক অস্ত্র যা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। বলা হচ্ছে বুরেভেস্টেনিক একবার ছুটে গেলে তাকে থামানোর শক্তি পৃথিবীর কারণে। আর এই পরীক্ষার পরই পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাশিয়ার সব বন্ধুদের অভিনন্দন। শব্দটা যেন ছিল সংকেত, মিত্রদের ডাক। একদিন পর 27 অক্টোবর তেহরানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা। তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান এই তিন দেশ এখন নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে নেতৃত্ব দিচ্ছে। তার এই বক্তব্য যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কানে ঝড় বইয়ে দিয়েছে। কারণ একদিকে রাশিয়া পারমাণবিক শক্তির নতুন অধ্যায় খুলেছে, অন্যদিকে ইরান তার কূটনৈতিক বন্ধুত্বকে রূপ দিয়েছে অস্ত্রের কৌশলে। 20 বছরের কৌশলগত চুক্তি কার্যকর করেছে রাশিয়া ইরান, আর 25 বছরের অংশীদারিত্ব চুক্তি ইরান চীনের হাতে শক্তভাবে বাঁধা। এই সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, সামরিক বাস্তবতাও। 24 অক্টোবর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর প্রধানকে যৌথ চিঠি পাঠায় রাশিয়া, চীন ও ইরান। চিঠিতে তারা জানায়, জাতিসংঘের প্রস্তাবের মেয়াদ শেষ, এখন থেকে ইরান স্বাধীন, অর্থাৎ নিষেধাজ্ঞার বেড়ি ছিঁড়ে ইরান তার পারমাণবিক পথ চলায় আর থামবে না। 18 অক্টোবর তারা একই দাবি পাঠায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছেও। তারা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলে, তোমরা অবৈধভাবে ইরানকে আটকে রাখতে চাইছো, কিন্তু ইতিহাসের গতিপথ তোমাদের হাতে নেই। অন্যদিকে ওয়াশিংটনে যেন অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। পরিবর্তে রাশিয়ার তেল শিল্পে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তাতে কি পুতিন থেমেছেন? না, বরং তার ক্ষেপণাস্ত্রই এখন হয়ে উঠেছে পশ্চিমের দুঃস্বপ্ন। চীনের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক উত্তপ্ত। পুনর্নির্বাচনের পর থেকেই বাণিজ্য যুদ্ধ চলছে। 30 অক্টোবর তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা, কিন্তু সেই সাক্ষাতের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘন কুয়াশা। বিশ্ব রাজনীতি আজ যেন দুই সুপার পাওয়ারের সংঘর্ষ ক্ষেত্র। এক পাশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্য পাশে জেগে উঠছে রাশিয়া, ইরান ও চীনের নতুন জোট, যেখানে পারমাণবিক শক্তি, কূটনৈতিক ঐক্য আর অদম্য প্রতিরোধের বার্তা মিশে গেছে এক সুরে। এ যেন নতুন শীতল যুদ্ধের সূচনা। এক প্রান্তে ওয়াশিংটনের নীরবতা আর অন্য প্রান্তে মস্কো ও তেহরানের বাজনা। বিশ্ব ব্যবস্থা পাল্টাবে, ইতিহাস আবার লেখা হবে। রাশিয়া এখন শুধু এক দেশ নয়, এক ঘোষণা, অপরাজেয় শক্তির প্রতিধ্বনি। আর ইরান, সে হয়ে উঠছে সেই আগুন যার আলোয় পশ্চিম এখন তাকিয়ে আছে ভয়ের চোখে।